আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক কভার করব, অসমো রেগুলেশন। ঠিক আছে, গতকালকে আমরা দেখেছিলাম কিভাবে ইউরিন প্রোডাকশনটা হয়। তো ইউরিন প্রোডাকশন সময় আমরা যদি একটু রিক্যাপ করি চিত্রটা, শুরুতে এখানে আমাদের কি হয় তোমার গ্লোমেরুলার ফিল্ট্রেশন হয়। গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা আমাদের ক্যাপসুলার স্পেসে জমা থাকে। গ্লোমেরুলার ফিল্ট্রেট হিসেবে অনেক কিছুই থাকতে পারে, এখানে গ্লুকোজ থাকতে পারে, সোডিয়াম, পটাশিয়াম, আমাদের দেহের জন্য অপ্রয়োজনীয় এবং প্রয়োজনীয় বস্তুগুলো থাকে। এরপরে গ্লোমেরুলার ফিল্টারটা যখন পিসিটিতে আসে, নিকটবর্তী পাছানোনালিকা আসে, এখান থেকে কিছু উপাদান যেগুলো আমাদের বডির জন্য দরকারি, এগুলো আবারও রক্তে ফিরে আসে। ঠিক আছে, এটাকে আমরা বলি পুনঃশোষণ। আমাদের দ্বিতীয় নম্বরের স্টেপ কি ছিল? এই যে টিউবিউলার পুনঃশোষণ, মানে টিউবওয়েল থেকে পুনঃশোষণটা হয়। তো এখানে আমাদের নিকটবর্তী পাছানালিকায় কিছু পুনঃশোষণ হয়, তারপর লিলোফের মধ্যে কিছু পুনঃশোষণ হয়, তারপর ডিস্টাল কনভলিউটর টিউবিউল থেকে বা দূরবর্তী পাছানালিকায় কিছু পুনঃশোষণ হয়। তো এগুলো হইল। তো আরেকটা বিষয় মনে রেখো, এই জায়গাটাতে অ্যাডিএইচ স্পেসিফিকলি কাজ করে। দূরবর্তী পাছানোনালিকায় অ্যাডিএইচ, যেটাকে বলছি আমরা অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। আমি যদি তোমাকে নামের সাথে একটু মিল দেখাই, হোয়াট ইজ দ্য মিন বাই অ্যান্টি ডাইউরেটিক হরমোন? গতকালকে আমরা আরেকটা বিষয় পড়ছিলাম যে ডাইইউরেটিক্স। ডাইইউরেটিক্স একটা বিষয় পড়ছিলাম, কে বলতে পারবা বলো? ডাইউরেটিক্স পদার্থের নাম বলো কয়েকটা। নাহিমা বলো। পড়ো নাই তার মানে? ডাইউরেটিক্স পদার্থের নাম গতকালকে আমরা পড়ছিলাম, এই যে ডাইইউরেটিক্স। ডাইউরেটিক্স মানে হলো মূত্রবর্ধক, মানে যেগুলো খেলে প্রস্রাব বেশি হয়। কি কি আছে? এই যে পানি, লবণাক্ত পানি, তারপর চা, কফি, এগুলো হচ্ছে ডাইউরেটিক্স, মানে যেগুলো শেষে মূত্র বেশি বেশি হয়। ঠিক আছে, প্রস্রাব বেশি বেশি হয়। তাহলে ডাইউরেটিক্স মানে তুমি কি বুঝছো? ডাইউরেটিক্স মানে হলো, কথাটা বুঝিও, ডাইউরেটিক্স মানে হলো প্রস্রাবের সাথে বেশি পানি যাওয়া। প্রস্রাবের সাথে কি যাওয়া? বেশি পানি যাওয়া, তাই না? প্রস্রাবে বেশি বেশি কি যাওয়া? পানি যাওয়া। তাহলে অ্যান্টি ডাইউরেটিক্স মানে কি বুঝবা? অ্যান্টি ডাইউরেটিক্স নামের শেষে আগে যদি অ্যান্টি বসায় দাও, অ্যান্টি ডাইউরেটিক্স মানে হলো যেটা তোমাকে এই প্রস্রাবের সাথে পানি যেতে বাধা দিবে। তাহলে প্রস্রাবের সাথে বেশি পানি যাওয়াকে বলো তুমি ডাইউরেটিক্স। অ্যান্টি ডাইউরেটিক্স মানে হলো যে উপাদানটা প্রস্রাবের সাথে বেশি বেশি পানি যাওয়াটাকে ইনহিবিট করবে, বাধা দিবে। তার মানে কোনো পানি যদি প্রস্রাবের মধ্যে না যায়, তার মানে পানিটা বডির মধ্যে ঢুকে যাবে আবার। হুম, এবার এখানে আসো, এখানে ক্লিয়ার করি। তাহলে নাম কি তার? অ্যান্টি ডাইউরেটিক হরমোন। মানে হলো যে অ্যান্টি ডাইউরেসিস করবে। মানে ডাইউরেসিস মানে হলো এদিকে দেখো, এদিকে যে পানিটা চলে যাবে আলটিমেটলি, এই যেদিকে যে পানিটা চলে যাবে, এটা আলটিমেটলি প্রস্রাবের মধ্যে দিয়ে চলে যাবে। ইউরিয়ার সাথে কোথায় চলে যাবে? প্রস্রাবে চলে যাবে। এখন এখানে ধরো যে পানি আছে, এই যে তোমার এখানে পানি, গ্লোমেরুলার ফিল্টার হিসেবে তো পানি আসছেই। এখন এখানে তুমি ডিসিশন নিতে হবে, পানিটা কি ম্যাক্সিমাম পানি কি তোমার এখানে আবার বডিতে ফিরে যাবে, নাকি এই প্রস্রাবের মধ্যে দিয়ে চলে যাবে। ঠিক আছে, এই ডিসিশনটা নিলেই তোমার কাজ শেষ। ঠিক আছে, আজকের পড়ার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এই পয়েন্টটা, সো ভালো মতো করে বুঝো। তো অ্যান্টি ডাইউরেটিক মানে হলো এই হরমোনটা তোমার পানি পুনঃশোষণ সাহায্য করবে। মানে হলো পানিটাকে বডির ভিতরে ফিরিয়ে আনবে অ্যান্টিডাইরেটিক হরমোন। দেখো সিম্পল হিসাব, অ্যাডিএইচ অ্যান্টিডাইরেটিক হরমোনটা যদি পানিটাকে বডির মধ্যে নিয়ে আসে, এই টিউবিউল থেকে বডির মধ্যে নিয়ে আসে, টিউবিউলের মধ্যে পানি কমে যাবে না? টিউবিউলের মধ্যে যদি পানি কমে যায়, প্রস্রাবের মধ্যে পানি কমে যাবে না? ফলে প্রস্রাবে পানির পরিমাণ কম থাকবে। কথা বুঝছো? তাহলে এই জন্য এটাকে বলতে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। তাহলে ডাইউরেসিস মানে হলো প্রস্রাবে পানির পরিমাণ বেশি থাকা, কিন্তু অ্যাডিএইচ হরমোনটা প্রস্রাবে পানির পরিমাণটা কমায় দিচ্ছে। কিভাবে? কারণ অ্যাডিএইচ হরমোনের মূল কাজ হলো পানি পুনঃশোষণ করা। তুমি যদি এত কমপ্লেক্স মনে রাখতে না চাও, তুমি সিম্পল মনে রাখো, অ্যাডিএইচ পানি পুনঃশোষণটাকে বাড়ায় দিচ্ছে। মানে হলো এই টিউবিউল থেকে পানিটা আমাদের বডিতে ঢুকে যাচ্ছে আবার, আবার রক্তে ফিরে যাচ্ছে। তো পানিটা যদি রক্তে ফিরে যায়, এটাই তো পুনঃশোষণ। তাহলে এই যে অন্যদিকে অ্যাডিএইচ বা অ্যান্টিডাইরেটিক হরমোনও পানি পুনঃশোষণে সাহায্য করে।
নামের মধ্যে মিল আছে কিন্তু। অ্যান্টি ডায়ুরেটিক মানে ডায়ুরেটিক হতে দিচ্ছে না সে, পানির মধ্যে প্রস্রাবের মধ্যে পানি যেতে দিচ্ছে না, সেই জন্য বলতেছে অ্যান্টি ডায়ুরেটিক। তো প্রস্রাবের মধ্যে না গেলে পানিটা কই যাচ্ছে, এই যে আবার বডির মধ্যে ফিরে যাচ্ছে। এটা হচ্ছে অ্যাডিএচের কাজ, কথা বুঝছো? তাহলে অ্যাডিএচের মূল কাজ হচ্ছে এটাই যে অ্যাডিএচ এখান থেকে পানিটা আমাদের বডিতে নিয়ে যাচ্ছে, মানে পুনঃশোষণটা করে ফেলতেছে, সে পুনঃশোষণ করতেছে। অ্যাডিএচের কাজ হলো পুনঃশোষণ করা, এই কথাটা একদম মাথায় ঢুকাই ফেলো। অ্যাডিএচের কাজ হলো পানি পুনঃশোষণ করা, অ্যাডিএচের কাজ হলো পানি পুনঃশোষণ করা, একদম মাথায় ঢুকাই ফেলো, কারণ আমরা অনেক ভিতরের কনসেপ্টে ঢুকে যাব, তখন কঠিন লাগবে। সো মাথায় ঢুকাও যে অ্যাডিএচের কাজ হলো পানি পুনঃশোষণ করা, মানে হলো টিউবিউল থেকে পানিটা রক্তে নিয়ে যাওয়া, আমাদের বডিতে নিয়ে যাওয়া, তার মানে প্রস্রাবে তখন পানির পরিমাণ কম থাকবে। ঠিক আছে? তাহলে এবার আমি তোমাকে একটা সিম্পলি হিসাব দিই। তো ধরো তোমার বডিতে এখানে অ্যাডিএচ বেশি আসছে এখন, হ্যাঁ অ্যাডিএচ বেশি আসছে। অ্যাডিএচ বেশি আসলে কি হবে, বেশি বেশি পানি পুনঃশোষিত হবে, কারণ অ্যাডিএচের কাজ কি বললা, এই যে পানি পুনঃশোষণ করা। তাহলে অ্যাডিএচ যদি এখানে বেশি আসে, পানি বেশি বেশি পুনঃশোষণ হবে, ফলে তোমার বডিতে বেশি বেশি পানি চলে যাবে, ফলে টিউবিউলের মধ্যে পানি কমে যাবে, মানে প্রস্রাবের মধ্যে আলটিমেটলি পানি কমে যাবে, তখন প্রস্রাবটা ঘন হবে। প্রস্রাবটা কি হবে, ঘন হবে। তাহলে অ্যাডিএচ যদি বেশি সিক্রেশন হয়, পানি পুনঃশোষণ বেড়ে যায়, ফলে প্রস্রাব ঘন হয়। ওকে। আবার অ্যাডিএচ যদি কম সিক্রেশন হয়, অ্যাডিএচ এখন আসলে কম সিক্রেশন হয়েছে, ফলে পানি পুনঃশোষণ তেমন একটা হবে না। পানি পুনঃশোষণ যদি না হয়, পানিটা সুন্দর মতো ইউরিন দিয়ে বা মূত্র দিয়ে চলে যাবে, প্রস্রাব দিয়ে চলে যাবে, ফলে প্রস্রাবটা তোমার হালকা হবে, মানে হলো ঘনত্ব কম হবে, এখানে পানি বেশি থাকবে। কথা বুঝছো? তাহলে আবারও বলি, অ্যাডিএস যখন বেশি থাকবে তখন পানি পুনঃশোষণ হবে বেশি, পানিটা আমাদের বডিতে চলে যাবে বেশি, ফলে আমাদের এই ইউরিনের মধ্যে পানি কমে যাবে, মূত্রটা ঘন হবে, প্রস্রাবটা ঘন হবে, কনসেন্ট্রেটেড ইউরিন হবে। ঠিক আছে? আর যখন অ্যাডিএচ কম থাকবে এই জায়গাটাতে, অ্যাডিএচ যখন কম কাজ করবে, তখন পানিটা পুনঃশোষণ হবে না, কারণ অ্যাডিএচের কাজ হলো পানি পুনঃশোষণ করা। তো অ্যাডিএচ যদি এখানে না থাকে, পানিটা পুনঃশোষণ হতে পারবে না, ফলে প্রস্রাবের মধ্যে পানি বেড়ে যাবে, ফলে ডিলিউট ইউরিন পাবা তুমি, মানে মানে কম ঘনমূত্র পাবা। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের মূল আলোচনার কেন্দ্রবিন্দু। কোথায় থেকে জানি শুরু করছিলাম? অসমোরেগুলেশন। সো এই বিষয়টা বুঝে গেলে এখন তোমার কাজ অনেকটা সহজ হয়ে যাবে। রেচন এবং অসমোরেগুলেশনে বৃক্ষের ভূমিকা। অসমোরেগুলেশন যে রক্তে পানি সাম্যতা নিয়ন্ত্রণ, আমাদের বডিতে পানি সাম্যতা নিয়ন্ত্রণ। রেচনে বৃক্ষের ভূমিকা। রুল অফ দ্য কিডনি ইন এক্সক্রিয়েশন। বৃক্ষ প্রধানত নাইট্রোজেনগঠিত বর্জ্য পদার্থ দেহ থেকে নিষ্কাশন করে। তাহলে আমাদের এই বৃক্ষের কাজ হলো মূলত নাইট্রোজেনগঠিত যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো দেহ থেকে বের করে দেওয়া, যেমন অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন ইত্যাদি প্রধান নাইট্রোজেনগঠিত বর্জ্য, এগুলোকে রেচন বর্জ্য বলা হয়, এগুলোকে বের করে দিতেই হবে। তো কী কী আছে, যেমন ইউরিয়া বর্জ্য। ইউরিয়া বর্জ্য তো আমরা পড়লাম যে এগুলো ফার্স্টে আমরা কীভাবে তৈরি হয়, এটা আমি জাতীয় খাবার খাই, এগুলো পরিপাক হয়ে অ্যামিনো অ্যাসিড পরিণত হয়। অ্যামিনো অ্যাসিড প্রধানত দেহ গঠনে কাজ করে। সো আমাদের অতিরিক্ত অ্যামিনো অ্যাসিডটা যকৃৎ মানে হলো লিভারে বেগে ডিঅ্যামাইনেস এনজাইমের কারণে ডিঅ্যামিনেশন হয়, আমরা পড়ছিলাম। ডিঅ্যামিনেশন প্রক্রিয়া দুইটা পদার্থ তৈরি হয়, একটা হচ্ছে কিটো অ্যাসিড, একটা হচ্ছে অ্যামিনমূলক। এই কিটো অ্যাসিডটা শক্তি উৎপাদনে চলে যাবে, এই যে কিটো অ্যাসিড শক্তি উৎপাদনে চলে যাবে, আর অ্যামিনমূলক হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে। এই যে অ্যামোনিয়া তৈরি করলো, অ্যামোনিয়াটা অর্নিথিন সাইকেলের মাধ্যমে তোমার ইউরিয়াতে পরিণত হইলো। ঠিক আছে? এখন ইউরিয়াটা বের করতে হবে আর কি। এবার আসি ইউরিক অ্যাসিড বর্জ্য। এই যে আমাদের যকৃতের কোষে তোমার নিউক্লিক অ্যাসিড পিউরিন ক্ষারক বিপাকের ফলে তোমার ইউরিক অ্যাসিড সৃষ্টি হয়। আমাদের যকৃতের কোষ আছে না, সেল আছে না, হেপাটোসাইট, এই হেপাটোসাইটের মধ্যে নিউক্লিক অ্যাসিডের বিপাক হয়, নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে পিউরিন ক্ষার গ্রুপ আছে না, পিউরিন পাইরিমিডিন পড়ছে না, এই পিউরিন ক্ষারগুলো বিপাকের ফলে ইউরিক অ্যাসিড তৈরি হয়। তুমি জাস্ট সিম্পলি মনে রাখো, যকৃতের কোষে নিউক্লিক অ্যাসিড বিপাকের কারণে ইউরিক অ্যাসিড তৈরি হয়। সো ইউরিয়া অপেক্ষা যদি এটা কম বিষাক্ত, তারপরে এটা বৃক্ষে পৌঁছায় এবং দেহ থেকে বাইরে বের হয়ে যায়। এবার হচ্ছে ক্রিয়েটিনিন বর্জ্য। ক্রিয়েটিনিন আমাদের তৈরি হয়, তো দেহের পেশিতে অবস্থিত ক্রিয়েটিনিন নামক অ্যামিনো অ্যাসিডের বিকার। ক্রিয়েটিন হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড। ওকে, ক্রিয়েটিন অ্যামিনো অ্যাসিড বিপাকের ফলে ক্রিয়েটিনিন তৈরি হয়। দেহে বিদ্যমান 2% ক্রিয়েটিন বিপাক ক্রিয়ায় পেশিতে শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় এবং ক্রিয়েটিনের সৃষ্টি করে। এই ক্রিয়েটিন আমাদের দেহের জন্য বিষাক্ত, ফলে এটাকে আমাদের দেহ থেকে বাইর করে দিতে হবে। এবং মনে রাখবা, রক্তের ক্রিয়েটিনের মাত্রাকে বৃক্কের রোগ নির্দেশক বা ডায়াগনস্টিক ইন্ডেক্স অফ কিডনি, ওই যে বললাম ডিআইকে, ডায়াগনস্টিক ইন্ডেক্স অফ কিডনি বলা হয়। সো রক্তে ক্রিয়েটিনের মাত্রা কত? পুরুষের ক্ষেত্রে 0.6 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার, মহিলাদের ক্ষেত্রে 0.5 থেকে 1.1 মিলিগ্রাম পার ডেসিলিটার। ইনফিনিটি স্টার কোয়েশ্চেন।
তাছাড়াও বিষ, অতিরিক্ত ওষুধ এগুলো মূত্রের মধ্যে বাইর হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে মূত্রের মধ্যে কী কী বের হয় না হয় এগুলো বললাম। আমাদের মূল আলোচনার টপিক এখান থেকে অসমো রেগুলেশন, এর আগে যেটা বললাম আর কি। হ্যাঁ, অসমো, অসমো মানে কি? পানির অসমোলারিটি, একটা ঘনত্ব বোঝায় আর কি। হ্যাঁ, ঘনত্ব বোঝায়। সো রেগুলেশন মানে হলো নিয়ন্ত্রণ করা। তাহলে পানির, আমাদের রক্তের মধ্যে যে ঘনত্ব, এই ঘনত্বটা নিয়ন্ত্রণ করা, পানির ঘনত্ব নিয়ন্ত্রণ করা বডির। তাহলে অসমো রেগুলেশন প্রক্রিয়া বলতে জীবন্ত কোষ বা দেহের অন্ত বা বহি পরিবেশের সাথে অবিস্মরণিক চাপের সমতাকে রক্ষা বোঝায়। দেহ বৃক্ষ দেহের অভ্যন্তরীণ পরিবেশের স্থিতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো দেহের পানি, সোডিয়াম, পটাশিয়াম, লবণ, ক্লোরাইড আয়নের মধ্যে একটি আন্তঃসাম্য রক্ষা করার প্রক্রিয়াকে অসমো রেগুলেশন বলা হয়। তাহলে এই যে আমাদের দেহের পানি, তারপর হচ্ছে সোডিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম, লবণ, ক্লোরাইড আয়ন, হ্যাঁ, এগুলো নিয়ন্ত্রণ করবে আলটিমেটলি। এগুলো সব নিয়ন্ত্রণ করবে যে প্রক্রিয়া, এটা হচ্ছে অসমো রেগুলেশন। হ্যাঁ, সো দেহের অন্তঃবিস্মরণী চাপের সমতা করা যেগুলো লাগবে না। অসমো রেগুলেশন পদ্ধতি কিভাবে হয়? হ্যাঁ, কিভাবে হয় এটা একটু দেখো। সো তোমাকে আমি এর আগে বলছিলাম যে, এই যে খেয়াল করো, এখন এর আগে যতটুকু বলছো ততটুকু মনে রাখলেই হবে। হ্যাঁ, কি বললাম? এডিএইচ এর কাজ কি? এডিএইচ এর কাজ হলো পানি পুনঃশোষণ করা, পানিকে এই টিউবিউল থেকে রক্তে নিয়ে যাওয়া, ব্লাডে নিয়ে যাওয়া, বডিতে নিয়ে যাওয়া। হ্যাঁ, এটা হচ্ছে বডিতে নিয়ে যাচ্ছে বেশি বেশি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের টিউবিউল থেকে বডিতে নিয়ে যাওয়া। কার কাজ? এডিএইচ এর কাজ। সো এডিএইচ যখন বেশি থাকবে, সিম্পলি তখন এখান থেকে বেশি পানি আমাদের এখানে চলে যাবে, ব্লাডে চলে যাবে। ব্লাডে চলে যাবে, ফলে আমাদের বডিতে চলে যাবে বেশি পানি, ফলে প্রস্রাবের মধ্যে ইউরিনের পরিমাণ, তোমার পানির পরিমাণ কম হবে, এবং ইউরিন তখন আমাদের কী হবে? ঘনমূত্র হবে। ঠিক আছে, আর যখন এডিএইচের পরিমাণ বেশি থাকবে, লাইক বেশি হইলে তো বললাম, বেশি থাকলে বেশি বেশি তোমার পুনঃশোষণ হবে, পানি পুনঃশোষণ হবে, ফলে প্রস্রাবের মধ্যে পানির পরিমাণ কমে যাবে, প্রস্রাব ঘন হবে। আর যেটা বললাম, কখনো যদি এডিএইচ কমে যায়, কখনো যদি এডিএইচটা কমে যায়, তাহলে তোমার এখানে আমাদের যে পানি পুনঃশোষণটা হবে না। এডিএইচ যদি কমে যায়, পানি পুনঃশোষণ হইতে পারবে? পানিটা এদিকে যাবে না, ফলে এই টিউবওয়েলের মধ্যে পানিটা বেড়ে যাবে, ফলে আমাদের মূত্রটা কি হবে? হালকা হবে, বা তোমার কম ঘনমূত্র হবে আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে মূল প্রসেস। এখন আসো, যখন তুমি অনেক বেশি পানি খাবা, লাইক তোমার বডিতে অনেক বেশি পানি আছে, হ্যাঁ, তোমার বডিতে অনেক বেশি পানি আছে, তাহলে তোমার ব্রেইনে এই সিগন্যালটা যাবে, তোমার বডিতে অনেক বেশি পানি আছে। ওকে, তোমার বডিতে অনেক বেশি পানি আছে, ব্রেইন এই সিগন্যালটা পাবে। ব্রেইন থেকে আমাদের পশ্চাৎ পিটুইটারি গ্ল্যান্ড থেকে অ্যান্টি ডায়োরেটিক হরমোন বা এডিএইচ হরমোনটা নিঃসৃত হয়। ঠিক আছে, নিউরোহাইপোফাইসিস হরমোনও বলা হয় এটাকে। সো আমাদের নিউরোহাইপোফাইসিস গ্ল্যান্ড থেকে, তাহলে আমাদের পশ্চাৎ পিটুইটারি গ্ল্যান্ডের হচ্ছে দুইটা পোর্শন থাকে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র, একটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড মানে হলো পশ্চাৎ পিটুইটারি গ্ল্যান্ড থেকে অ্যান্টি ডায়োরেটিক হরমোনটা নিঃসৃত হয়। ঠিক আছে, সো তোমার বডিতে যখন পানির পরিমাণ বেড়ে গেল, তখন আমাদের এই পশ্চাৎ পিটুইটারি গ্ল্যান্ডে সিগন্যালটা গেল। পশ্চাৎ পিটুইটারি গ্ল্যান্ডের কাজ কি? এডিএইচ নিঃসরণ করা। এই এডিএইচ নিঃসরণ তখন আলটিমেটলি কমায় দিবে। যখনই তুমি পানির বেশি খাবা, এডিএইচ সিক্রেশনটা কমে যাবে। এডিএইচ সিক্রেশন কমে গেলে এখানে এডিএইচ এর পরিমাণ কমে যাবে না? এডিএইচ সিক্রেশন যদি কমে যায়, এখানে এডিএইচ আসবে আর না, এডিএইচ আসবে না। এডিএইচ এর কাজ ছিল পানি পুনঃশোষণ করা, মানে বেশি বেশি পানিকে বডিতে নিয়ে যাওয়া। সো এডিএইচ যদি কমে যায়, তাহলে পানিও এখানে যাওয়া কমে যাবে, ফলে ইউরিনে পানির পরিমাণ বেড়ে যাবে, ফলে তোমার কম ঘন মূত্র তৈরি হবে, এবং প্রস্রাবের পরিমাণ তখন বেড়ে যাবে, কারণ ওখানে পানি থাকবে বেশি। সো এই জন্য পানি যখন বেড়ে যায়, তুমি যখন অনেক বেশি পানি খাবা, অটোমেটিক্যালি তোমার প্রস্রাবের পরিমাণ বেড়ে যাবে, কারণ এখানে এডিএইচ সিক্রেশন কমে গেছে। ঠিক আছে, সিম্পল কথা। এবার আসো, যখন তোমার বডিতে পানির পরিমাণ কমে যাবে, ধরো সন্ধ্যা মানে তুমি সারাদিন রোজা রেখে এবার দুপুরের পর বা বিকেলের পরে পানির পরিমাণ আস্তে আস্তে বডিতে অনেক কমে গেছে না, তখন ঘটনা কী হবে? তখন তোমার বডিতে এখন পানির পরিমাণ কী হয়েছে? কমে গেছে। তোমার বডি চাইবে এখন বডিতে পানিটা ধরে রাখতে। ঠিক আছে, সো পানির পরিমাণ যখন কমে গেছে, তখন এই সিগন্যালটা কোথায় যাবে? ব্রেনে যাবে। ব্রেনের পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড বা পশ্চাৎ পিটুইটারি গ্ল্যান্ডে যাবে। তখন এই ব্রেন বলবে যে হ্যাঁ, তোমাকে, আমাদের বডিতে এখন বেশি বেশি পানি লাগবে, আমাদের বডিতে পানি কমে গেছে, ফলে ব্রেন বেশি বেশি এডিএইচ তৈরি করা শুরু করবে। হ্যাঁ, অ্যান্টি ডায়োরেটিক হরমোন তৈরি করা শুরু করবে, অ্যান্ড যত বেশি অ্যান্টি ডায়োরেটিক হরমোন তৈরি করবে, এখানে আসবে তত বেশি। অ্যান্টি ডায়োরেটিক হরমোনের কাজ কি বললাম? এই যে পানি পুনঃশোষণ করা, মানে পানিটাকে বডিতে নিয়ে আসা। সো তখন বেশি বেশি পানি বডিতে চলে আসবে, তখন তোমার বডির যে পানি শূন্যতা, এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে সে অটোমেটিক্যালি। ঠিক আছে, তো
এখন যদি বেশি বেশি পানি এখানে নিয়ে আসে তাহলে মূত্র তখন ঘন হবে, কারণ মূত্রের মধ্যে তখন পানির পরিমাণ কম থাকবে। পানির পরিমাণ কম থাকলে তো অটোমেটিক্যালি ঘন মূত্র তৈরি হবে, তাই না? সো তখন মূত্রের মধ্যে পানি কমে যাবে, তোমার বডির মধ্যে পানির পরিমাণটা বেশি রাখার চেষ্টা করবে, কারণ তুমি তখন পানি খাচ্ছ না, পানি তখন তোমার বডিতে কমে গেছে। এই জন্য ব্রেন চেষ্টা করতেছে, তোমার বডি চেষ্টা করতেছে যাতে তোমার বডিতে পানির পরিমাণটা স্বাভাবিক রাখা যায়। এইটাই হচ্ছে মূলত অসমো রেগুলেশন। মানে তুমি যখন অনেক বেশি পানি খাবা তখন তোমার মূত্র অনেক বেশি তৈরি হবে, তোমার বডির পানি সাম্যতা বজায় রাখার জন্য বেশি বেশি পানি তোমার প্রস্রাব দিয়ে বাইর করে দিবে। আবার যখন তুমি পানি কম খাবা, তোমার বডিতে পানি কম থাকবে, তখন আমাদের অ্যাডিএইচ হরমোনের সিক্রেশনটা অনেক বেশি বেড়ে যাবে, তারা অনেক বেশি পুনঃশোষণ করবে, তোমার পানিটাকে তোমার বডিতে ভিতরে ঢুকাই ফেলবে টিউবওয়েল থেকে। ফলে তোমার প্রস্রাবের মধ্যে পানি কম থাকবে কিন্তু বডির মধ্যে পানির পরিমাণটা স্বাভাবিক রাখার চেষ্টা করবে। ঠিক আছে, এটা হচ্ছে মূলত অসমো রেগুলেশন। সো এখানে বিষয়টা বলছে, খেয়াল করো। দেহে পানি সম্মত রক্ষা করার জন্য অ্যান্টিডায়োরেটিক হরমোন নামক একটি হরমোন আছে, এটাকে ভ্যাসোপ্রেসিন হরমোনও বলা হয়। দেহের পানির পরিমাণ কম হলে, খেয়াল করো, পানির পরিমাণ কমে গেছে, আমি সিকোয়েন্স অনুযায়ী দেখাই দিচ্ছি। দেহের পানির পরিমাণ কমে গেছে, তুমি ইতিমধ্যে বুঝে ফেলছো কিন্তু। পানির পরিমাণ কম হলে রক্তে অ্যাডিএসের পরিমাণ বেড়ে যায়, এই যে বললাম ব্রেনে যাবে সিগন্যালটা, ফলে অ্যাডিএসের পরিমাণ বেড়ে যাবে। যদি অ্যাডিএচের পরিমাণ বেড়ে যায়, বৃক্ষ অল্প পরিমাণ মূত্র উৎপন্ন করে। ওই যে তোমার বৃক্ষের মধ্যে তোমার ওইদিকে অ্যাডিএচের পরিমাণ যদি বেড়ে যায়, অ্যাডিএচ কী করে, আমাদের এই যে টিউবওয়েল থেকে আমাদের বডিতে নিয়ে যায় পানিটা। অ্যাডিএচ যত বেশি নিঃসরণ হবে, টিউবওয়েল থেকে পানিটা আমাদের বডিতে নিয়ে যাবে না। সো আমাদের আমাদের এখানে মূত্রের পরিমাণ তখন কমে যাবে, এক কথায়, হ্যাঁ, মূত্রের পানির পরিমাণ কমে যাবে, তাহলে মূত্র কম হবে, তখন মূত্র কম হবে। তো দেহের পানির পরিমাণ বেড়ে তাহলে এই যে মূত্র পরিমাণ অল্প পরিমাণ মূত্র তৈরি হয় এবং দেহের পানির পরিমাণ ঠিক রাখে। ফলে তো যখন তোমার মূত্র কম হবে তখন তোমার বডির যে পানির সাম্যতা এটা বজায় থাকবে, ফলে পানির সাম্যতা বজায় থাকবে। ঠিক আছে, তোমার বডিতে পানি কম, ফলে মূত্রের মধ্যে পানি বের হবে কম, কারণ তোমার বডিতে পানি ধরে রাখতে হবে। তো আবার যখন উল্টা হবে, অন্যদিকে কোনো কারণে যদি পানির আধিক্য দেখা যায়, ধরো বডিতে পানি এখন বেড়ে গেছে, তো অ্যাডিএচ তার নিঃসরণ হবে না, কারণ অ্যাডিএচের কাজ হলো পানিটাকে বডির ভিতরে নিয়ে যাও। তো অ্যাডিএচের তখন কাজ নাই, ইতিমধ্যে তোমার বডিতে অনেক পানি আছে, ফলে দেহের পানির পরিমাণ বেড়ে যায়, ফলে বৃক্ষ পানি ফলে অ্যাডিএচ অতিমাত্রায় কমে যায়, ফলে অ্যাডিএচের পরিমাণ কমে যাবে। এখন যখনই তোমার পানির পরিমাণ বেড়ে গেছে, অ্যাডিএচের পরিমাণটা কমে যাবে আবার। তো অ্যাডিএচের পরিমাণ যখন কমে যায়, পানি সাম্যতা বেড়ে যায়, পানির পরিমাণ বেড়ে যায়, দেহের পানির পরিমাণ বেড়ে যায়, তখন বৃক্ষ পুনঃশোষণ ক্ষমতা কমায় দেয়। মানে এই যে বৃক্ষ এদিক থেকে এদিকে যেটা ইউরিনে চলে যাচ্ছে পানি, ওই পানিটাকে আর এদিক থেকে বডিতে নিয়ে যায় না, এটা ইউরিনের মধ্যে পাস করতে দেয়, ফলে মূত্রের পরিমাণ তখন বেড়ে যাবে, মূত্র তখন বেড়ে যাবে, ফলে আবারও পানি সাম্যতা বজায় থাকলো, কারণ তুমি বেশি পানি খাইছো, ফলে তোমার মূত্রও বেশি হবে তখন। ঠিক আছে, তাহলে কম পানি খেলে প্রস্রাব কম হবে, বেশি পানি খেলে প্রস্রাব বেশি হবে। ঠিক আছে, মাঝখানে কাজ করতেছে কি, এডিএইচ। ওকে, তো এই অবস্থায় মূত্রের পরিমাণ প্রতি মিনিটে 16 ml পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। মস্তিষ্কের গোড়ায় হাইপোথ্যালামাস অংশে কিছু অংশ স্নায়ুকোষ অ্যাডিয়াস নিয়ন্ত্রণ করে। এই যে বললাম আমাদের হাইপোথ্যালামাস পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে, এটা মূলত স্পেসিফিকলি বললে আমাদের মস্তিষ্কের যে তোমার হাইপোথ্যালামাস আছে, এই হাইপোথ্যালামাসে হচ্ছে আমাদের এই তোমার ইয়াটা তৈরি হয়। যদি তৈরি হয় বলো তাহলে বুঝতে হবে অ্যাডিয়াসটা তৈরি হয় হচ্ছে হাইপোথ্যালামাসে, আর জমা থাকে হলো পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে, মানে হলো পশ্চাৎ পিটুইটারি গ্ল্যান্ডে এটা জমা থাকে, হাইপোথ্যালামাসে এটা তৈরি হয়, মানে এখানে তৈরি হয়ে এখানে জমা থাকে, দেন এখান থেকে এবার যেখানে যেখানে কাজ করার ওইখানে কাজ করে। তাহলে মস্তিষ্কের গোড়া হাইপোথ্যালামাস অংশে এটা রিলিজকরণ করে এবং নিউরো সিক্রেশন পদ্ধতির মাধ্যমে এটা পশ্চাৎ পিটুইটারির মধ্যে পরিবাহিত হয় এবং এখানে রক্তে অবমুক্ত হয়, মানে হচ্ছে এরপরে রক্তে যায় আর কি। হ্যাঁ, তাহলে হাইপোথ্যালামাসে তৈরি হয়, এরপরে অ্যাডিএসটা তোমার পশ্চাৎ পিটুইটারি তোমার পশ্চাৎ পিটুইটারি গ্ল্যান্ডে যায়, ওখানে থেকে রক্তে যায় আর কি। হাইপোথ্যালামাসের মধ্যে উপস্থিত অসমো রিসেপ্টর স্নায়ুকোষ দেহতলের অভিসরণের চাপ নিয়ন্ত্রণ করে। মানে তোমার এখানে হাইপোথ্যালামাস, ব্রেন কীভাবে সিগন্যালটা পায় যে তোমার পানি বেড়ে গেছে নাকি কমে গেছে, এই যে হাইপোথ্যালামাসে কিছু রিসেপ্টর আছে যেগুলো মানে বুঝতে পারে যে তোমার বডিতে পানি কম আছে নাকি বেশি আছে, দেন সে ওইভাবে করে অ্যাডিএস সিক্রেশনটা নিয়ন্ত্রণ করে। বুঝছো, এই হচ্ছে টোটাল পানির মানে অসমো রেগুলেশন কীভাবে হচ্ছে এটা পানির জন্য। আমি অনেক বিস্তারিত বলছি, শুরুতে যেগুলো বলছি এগুলোই মূল কথা। ক্লাসটা আবারও করবা, করার সময় নোট করবা, হ্যাঁ, পজ করে করে নোট করবা আমার কথা, মানে তুমি যেটা মেইন কনসেপ্ট এটা মাথায় ঢোকানোর জন্য নোট করবা, ফ্লো চার্ট আকারে লিখবা, দেন দেখবা যে এগুলো খুব সহজে বুঝে ফেলতেছো। ওকে, বুঝলে খুব ইন্টারেস্টিং আর কি। সোডিয়াম আয়ন সমতা রক্ষা, এবার আসলে সোডিয়াম আয়ন কীভাবে সমতা হবে। তো এটা এগুলোর জন্য আমার আর কিছু না, আমাদের রক্তের সোডিয়ামের স্বাভাবিক গণমাত্রাটা মনে রাখবা জাস্ট, এটা হচ্ছে 142 মিলিমোল পার লিটার, আর অন্তঃকোষীয় তরল মানে হচ্ছে আমাদের একটা হচ্ছে তোমার ইসিএফ, একটা হচ্ছে আইসিএফ। হ্যাঁ, ইসিএফ মানে হলো এক্সট্রাসেলুলার ফ্লুইড, একটা আইসিএফ মানে হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড।
হুম, মানে এটা হচ্ছে কোষ তো, এটা একটা কোষ, এটা একটা কোষ। এই কোষের বাইরের একটা স্পেস আছে না, এক একটা কোষের বাইরের, এই বাইরের স্টেট হচ্ছে ইসিএফ, এক্সট্রা সেলুলার ফ্লুইড। মানে বহিঃকোষীয় তরল, এই যে বহিঃকোষীয় তরল। আর আইসিএফ মানে হলো কোষের ভিতরে যেগুলো আছে, ইন্ট্রাসেলুলার ফ্লুইড, মানে হচ্ছে অন্তঃকোষীয় তরল। তো কোষের বাইরে হচ্ছে সোডিয়ামের পরিমাণ 142 মিলিমোল পার লিটার, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর কোষের ভিতরে হচ্ছে 10 মিলিমোল পার লিটার, ঠিক আছে। তো এটা খুব মেনটেন করতে হবে, এটা উল্টাপাল্টা হলেই সমস্যা। তো আমাদের খাদ্য, খাবার, লবণ, পানি চাহিদার বেশি সোডিয়াম প্রবেশ করে, তখন আমাদের এই যে ঘাম, মলের সাথে সোডিয়াম দেহ থেকে বাইরে হয়ে যায়। মানে তুমি যখন অনেক বেশি সোডিয়াম খাবা, তখন আমাদের বডি থেকে বৃক্ক অনেক বেশি সোডিয়াম বের করে দেয় তোমাদের বডির যে ইসিএফ আইসিএফ এর যে সোডিয়াম লেভেল, এটাকে মেনটেন করার জন্য। কখনো যদি সোডিয়াম লেভেল বেড়ে যায় তাকে আমরা বলি হাইপারনেট্রিমিয়া, কখনো যদি সোডিয়াম লেভেল কমে যায় তাকে বলি আমরা হাইপোনেট্রিমিয়া। ওকে। পটাশিয়াম, পটাশিয়ামের মেনটেনেন্সটা খুব গুরুত্বপূর্ণ। দেখো পটাশিয়ামের হচ্ছে বাইরে হচ্ছে ভিতরে বেশি, পটাশিয়াম ভিতরে হচ্ছে 160 মিলিমোল পার মিটার, আর বাইরে হচ্ছে তোমার 4 মিলিমোল পার লিটার, বুঝছো? মানে কোষের বাইরে কত, ভিতরে কত, মনে রাখবা। অন্তঃকোষীয় তরল মানে হচ্ছে কোষের ভিতরে 160, আর সোডিয়াম ছিল যে কোষের ভিতরে কম ছিল 10 মিলিমোল, আর পটাশিয়াম হচ্ছে কোষের ভিতরে বেশি 160, আর কোষের বাইরে কত, 4 মিলিমোল পার লিটার, ঠিক আছে। সেমভাবে তুমি যখন অনেক বেশি পটাশিয়াম ইনটেক করো বা পটাশিয়াম যখন বেড়ে যায়, তখন পটাশিয়াম আমাদের মূত্রের মাধ্যমে বাইরে বের হয়ে যায়। সো পটাশিয়াম যখন বেড়ে যাবে তাকে আমরা বলি পটাশিয়াম যখন বেড়ে যায় বডিতে এটাকে হাইপারক্যালেমিয়া বলি, পটাশিয়াম যখন কমে যায় তখন আমরা সেটাকে হাইপোক্যালেমিয়া বলি। ওকে। বৃক্ষ ভালো রাখতে কি করা উচিত? বেশি বেশি পানি খেতে হবে। তারপর হচ্ছে বিশেষত ডায়রিয়া, বমি হলে পর্যাপ্ত পানি, স্যালাইন, তরল খেতে হবে। হ্যাঁ, এই যেটা খুব গুরুত্বপূর্ণ, যে ডায়রিয়া, বমি হলে অবশ্যই পর্যাপ্ত পানি, স্যালাইন এবং তরল খাবার খেতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে কারো ডায়রিয়া হয়েছে, সাথে সাথে তাকে অবশ্যই স্যালাইন দিবা। ডায়রিয়া হওয়া মানেই কোনো রোগ না, ডায়রিয়া কিন্তু কোনো রোগ না, ডায়রিয়া হচ্ছে একটা সিমটম, লাইক যে তোমার একটা রোগ হয়েছে, তোমার বডিতে একটা ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকতেছে। সো ওইটার জন্য তোমার বডি কিছু তোমাকে সাইন দিচ্ছে যে আমার একটা সমস্যা হচ্ছে ভিতরে। সো এটা একটা সাইন যে ডায়রিয়াটা, বুঝছো? সো ডায়রিয়া কোনো রোগ না, ডায়রিয়া অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। বাট আমাদের এখানে ম্যাক্সিমাম মানুষ মেট্রোনিডাজল খায়, অ্যান্টিবায়োটিক নিয়ে নেয় ডিরেক্ট। তুমি অবশ্যই গেলেই মেট্রোনিডাজল দিয়ে দিবে, চোখ বন্ধ করে দিয়ে দিবে, এটা মুড়ির মতো খায় অ্যান্টিবায়োটিকটা। কিন্তু এই অ্যান্টিবায়োটিকটা খুব হাই প্রোফাইল একটা অ্যান্টিবায়োটিক, এবং ইতিমধ্যে বাংলাদেশে পরীক্ষা নিরীক্ষা করলে দেখা যাবে যে এই অ্যান্টিবায়োটিকটা প্রায় ম্যাক্সিমাম মানুষজনেরই রেজিস্ট্যান্স হয়ে গেছে। তোমাদের মধ্যে পরীক্ষা নিরীক্ষা করে দেখলে দেখা যাবে যে অ্যান্টিবায়োটিকটা তোমার ইতিমধ্যে রেজিস্ট্যান্স হয়ে গেছে। অ্যান্টিবায়োটিকের ব্যবহার কিন্তু অন্যান্য রোগে হয়, অন্যান্য রোগে অনেক বড় বড় জটিল জটিল রোগে অ্যান্টিবায়োটিকটি ইউজ করা হয়, কিন্তু এই ছোটোখাটো অসুখে অ্যান্টিবায়োটিকটা এত বেশি ব্যবহার করছে গ্রামে গঞ্জে বিশেষ করে, অ্যান্টিবায়োটিক তার কাজ করে না। সো ডায়রিয়ার জন্য অ্যান্টিবায়োটিক খেতে হয় না, ডায়রিয়া, তারপর পাতলা পায়খানা, এগুলোর জন্য কখনো অ্যান্টিবায়োটিক লাগে না, এগুলো অটোমেটিক্যালি ভালো হয়। বাট খেতে হবে কি, স্যালাইন। স্যালাইন না খেলে তুমি যত অ্যান্টিবায়োটিক খাও, যা ক্ষতি হওয়ার হয়ে যাবে, বুঝছো? কারণ স্যালাইন না খেলে কী হবে, তুমি ডায়রিয়া হওয়া মানে কি, তোমার বডি থেকে অনেক বেশি ফ্লুইড লস হবে। দেখো তোমার বডি স্বাভাবিক অসমোরেগুলেশন পদ্ধতিটা তো বুঝছো, এডিএইচ, তোমার পানির পরিমাণ কমে গেলে এডিএইচ পরিমাণ বেড়ে যাবে, মূত্রের মধ্যে পানির পরিমাণ কমে যাবে, ফলে তোমার ঘনমূত্র তৈরি হবে। এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া, অসমোরেগুলেশন। মানে তোমার বডি অলওয়েজ, আল্লাহ তাআলা এমনভাবে মেকানিজমটা করছে যে তোমার বডিতে পানির পরিমাণ বেড়ে গেলে এটা আবার কীভাবে প্রস্রাবের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হয়, পানির পরিমাণ কমে গেলে কীভাবে নিয়ন্ত্রণ, সব অটোমেটেড বিষয়গুলো। কিন্তু যখন কোনো একটা ডিজিজের কারণে তোমার বডি থেকে অনেক বেশি পানি কমে যায়, অনেক বেশি পানি যখন কমে যায়, অনেক বেশি সোডিয়াম যখন বাইরে বের হয়ে যাবে, পটাশিয়াম যখন বাইরে বের হয়ে যাবে তোমার ডায়রিয়ার মাধ্যমে, সো তখন তোমার বডিতে পানির এই অসমোরেগুলেশন পদ্ধতিতে উল্টাপাল্টা হয়ে যাবে। তখন বৃক্ষের মধ্যে অ্যাডিএইচ সঠিকভাবে এখানে কাজ করার বিষয় আছে, বা তোমার নেফ্রনগুলো আলটিমেটলি ইরিভার্সিবল ড্যামেজ হতে শুরু করে। আমাদের যে নেফ্রন দিছে, আমাদের দুই বৃক্কের মধ্যে নেফ্রন কত, 20 থেকে 24 লাখ, এগুলো ফিক্সড কিন্তু। হ্যাঁ, এই নেফ্রনগুলো ইরিভার্সিবল ড্যামেজ হওয়া শুরু করে যখন তোমার মধ্যে এই পানি এবং সোডিয়াম, পটাশিয়াম এই লেভেলগুলো ঠিকভাবে মেনটেন না হয়, কারণ এইগুলো আমাদের ডায়রিয়ার মধ্যে এগুলো বের হয়ে যায়। এগুলো যখন মেনটেন না হবে, আমাদের নেফ্রনগুলোর মধ্যে ইরিভার্সিবল ড্যামেজ হওয়া শুরু হয়। ইরিভার্সিবল ড্যামেজ মানে হলো এমন ড্যামেজ হবে যেগুলো আর রিভার্স করবে না, মানে যেগুলো আর কখনো ঠিক হবে না। সো এভাবে ডায়রিয়ার মাধ্যমে দেখা যায় তোমার অনেকগুলো নেফ্রন নষ্ট হয়ে যায়, অনেকগুলো নেফ্রন ড্যামেজ হয়, এই নেফ্রনগুলো তোমার আর কখনো তৈরি হবে না, আর কখনো এটা ঠিক হবে না। সো একজন মানুষের জীবন দশায় তার অনেকবার ডায়রিয়া হতে পারে, লাইক তোমার ছোটোকাল থেকে ডায়রিয়া হয়, তাহলে ধরো যে তোমার মাসে যদি একবার হয়, 3-4 মাস পর যদি একবার হয়, তাহলে একবার ডায়রিয়া হওয়ার সময় যদি 10,000 নেফ্রন তুমি নষ্ট করে ফেলো, তোমার 30 থেকে 40 বছর বয়সে তোমার নেফ্রন মানে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি কমে যাবে, তখন কিডনি ডিজিজ ডেভেলপ করবে, ঠিক আছে, মানে তখন কিডনি নষ্ট হয়ে যাবে। সো এই জন্য আমাদের কী খেতে হবে, স্যালাইন খেতে হবে। স্যালাইনের মধ্যে কী আছে, স্যালাইনের মধ্যে পানি আছে,
সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, গ্লুকোজ আছে। মানে ডায়রিয়া হওয়ার কারণে যে ক্ষতিটা হয়, এই ক্ষতিটা কখনোই হবে না যদি স্যালাইনটা ঠিকভাবে খাওয়া হয়। আর স্যালাইন খাওয়ার নিয়ম আছে। স্যালাইন খাওয়ার নিয়ম হলো, তুমি আমাদের বাজারে যে 6 টাকার প্যাকেটটা পাওয়া যায়, ওই প্যাকেটের মধ্যে অবশ্যই 500 ml পানি দিতে হবে। 500 ml চাইতে বেশিও দেওয়া যাবে না, 500 ml চাইতে কমও দেওয়া যাবে না। 500 ml চাইতে বেশি দিলে এটা হাইপোটনিক হয়ে যাবে। এই যে অসমোলারিটি, মানে এটা হাইপার অসমোলার হয়ে যাবে, তখন এই অসমোলারিটি মেনটেন হবে না আর। হ্যাঁ, পানির ঘনত্বটা যদি ঠিক না রাখো। আর যদি তুমি কম পানি দাও, তাহলে এটা হাইপার টনিক হয়ে যাবে, মানে পানির ঘনত্বটা তখন বেশি হয়ে ঘনত্বটা বেশি হয়ে যাবে, তখন অসমোলারিটি ঠিক থাকবে না। সো ঠিক 500 ml পানিতে তোমার এই 1 প্যাকেট স্যালাইন দিয়ে তারপর এটাকে খেতে হবে। ওকে, তরল জাতীয় খাবার খেতে হবে। এরপর হচ্ছে গর্ভবতী এবং স্তন্যপায়ী মায়েদের পানি চাহিদা বেশি। তারপর হচ্ছে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। তারপর হচ্ছে সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। রোজা, তারপর হচ্ছে হাঁটা, দৌড়ানো, সাইকেল, তারপর হচ্ছে ধূমপান, অ্যালকোহলীয় বর্জনীয়, তারপর ধূমপায়ী কিডনিতে রক্ত সঞ্চালন কমে যায়, কিডনি কার্যক্ষমতা নষ্ট হয়, ক্যান্সারের ঝুঁকি বাড়ে। তারপর পর্যাপ্ত ঘুম রোধ, মানসিক চাপ নিয়ন্ত্রণ। হ্যাঁ, হাইপারটেনশন একটা রিজন, মানে হচ্ছে আমাদের উচ্চ রক্তচাপ। এটা বলে নাই যদি এখানে। আজকে আমরা একটা পেশেন্ট পেয়েছিলাম, আজকেই সকালবেলা ওনাকে আমরা ইভ্যালুয়েট করছিলাম, হিস্ট্রি নিচ্ছিলাম, আমি হিস্ট্রি নিচ্ছিলাম ওনার। সো ওনার দেখলাম যে মানে হিস্ট্রি যখন নিচ্ছিলাম জিজ্ঞেস করতেছিলাম যে কী সমস্যা আপনার, কেন আসছে। সো উনি ভালো মতো কথা বলতে পারতেছিল না, এই অবস্থা। উনি আনকনশাস ছিল, মানে বাসায় তোমার জ্ঞান ছিল না, হসপিটালে যখন নিয়ে আসছে আর কি, ঘুরে পড়ে গেছে। তো অনেক সমস্যা ওনার। শুরুতে সমস্যা ছিল তোমার তো এই ইতিমধ্যে রিসেন্টলি ওনার কিডনির সমস্যা ধরা পড়ছে অনেক আগে, কিডনির সমস্যাটা। তো কেন কিডনির সমস্যা? তো পাস্ট মেডিকেল হিস্ট্রি নিচ্ছিলাম যে আগে কি কোনো সমস্যা ছিল কি না। সমস্যা ছিল হাইপার টেনশন, মানে হলো উচ্চ রক্তচাপ ছিল। তো উচ্চ রক্তচাপ ছিল, অতটা পাত্তা দেয় নাই, মানে গুরুত্ব দেয় নাই। উচ্চ রক্তচাপ ছিলই, মাঝে মধ্যে ওষুধ খেত, মাঝে মধ্যে ওষুধ বন্ধ করতো, এভাবে করে চলতো আর কি। অনেক সময় এটা কন্ট্রোলে রাখে নাই। তো উচ্চ রক্তচাপ থেকে আমাদের এই যে হাই ব্লাড প্রেশার, এই যে এগুলো তোমরা একটু হলে পড়বা, হয়তো এখানে আছে কোথাও, এই যে রক্তচাপ অধ্যায় আছে, রক্ত অধ্যায়ে এই অ্যাডিএইচ হরমোনটা একটু মানে পৃষ্ঠা উল্টাইলে দেখবা। অ্যাডিএইচ হরমোনটা আমাদের হাই ব্লাড প্রেশার কীভাবে নিয়ন্ত্রণ করে, লো ব্লাড প্রেশার কীভাবে নিয়ন্ত্রণ করে, আয়তনিক নিয়ন্ত্রণ, হ্যাঁ, ভলিউম ব্লাড প্রেশার কন্ট্রোল যেটা আমাদের আছে, ওইখানে দেখবা অ্যাডিএইচ হরমোনটা কিন্তু ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে বেশ সাহায্য করে। সো এখন একজন মানুষের যখন অলওয়েজ ব্লাড প্রেশার বেশি, তখন এডিএইচ তো তোমার বৃক্ষে গিয়ে সঠিকভাবে কাজ করার সুযোগটা আর পায় না, বা এখানে অ্যাবনর্মালিটি ডেভেলপ করে। তখন অটোমেটিক্যালি নেফ্রনগুলো ড্যামেজ হয়। আস্তে 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 বছর 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 পর, 3-4 বছর 5 বছর পরে আস্তে আস্তে কিডনি নষ্ট হয়ে যায়। আজকে যে মানুষটা আমরা পাইছি, যে মানুষটা হিস্ট্রি নিচ্ছিলাম, ওই মানুষটার হাইপারটেনশন এতদিন ছিল, 3-4 বছর বা 5 বছর আগে ছিল, এবং ওনার ইতিমধ্যে কিডনি ড্যামেজ হয়ে গেছে। হ্যাঁ, কিডনি ড্যামেজ হয়ে গেছে এবং কিডনি ফেইলিওর, কিডনি আর কাজ করতেছে না। এখন রেগুলার ডায়ালাইসিস করতে হচ্ছে। ডায়ালাইসিস করে ওনাকে বর্তমানে বাঁচায় রাখা হয়েছে। আইসিইউতে ছিল, এখন মোটামুটি স্টেবল আছে। ডায়ালাইসিস করেই যেতে হবে আজীবন, যতদিন উনি বাঁচতে চায়। তারপর হাইপারটেনশন থেকে তাহলে কিডনি ডিজিজ ডেভেলপ করলো। তারপর এরপরে পাশাপাশি তোমার আরও যে ডিজিজগুলো আছে, লাইক কিডনি, আমাদের হার্ট ফেলিওর, তারপর আরও অনেক তোমার এখানে ভাইস ভার্সা ডিজিজ ডেভেলপ করতে পারে এই হাইপারটেনশন থেকে শুধুমাত্র, বুঝছো? সেই আর কি। তো এই জন্য হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ মেনটেন করতে হবে। আরেকটা বিষয়, যার হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ আছে, সে যতদিন বেঁচে থাকতে চায়, সে যতদিন পৃথিবীর আলো দেখতে চায়, তাকে উচ্চ রক্তচাপের ওষুধ খেতেই হবে, হাইপারটেনশনের ওষুধ খেতেই হবে। যদি সে বাঁচতে না চায় পৃথিবীতে খুব একটা, তাহলে বলবা যে সমস্যা নেই, আপনি হাইপারটেনশন মানে ওষুধ নিয়মিত না খেলে খুব একটা সমস্যা হবে না, কারণ তার তো বাঁচার ইচ্ছা নাই। যদি সে বাঁচতে চায়, যতদিন বাঁচতে চায় ততদিন হাইপারটেনশনের ওষুধ খেতেই হবে, মাস্ট। যদি না খায়, হঠাৎ করে যদি কখনো বন্ধ করে, ভালো লাগতেছে হয়তো বা মানুষটার, মানে সে বুঝতেছে না যে তার ভিতরে কী হচ্ছে, কিন্তু ভালো লাগতেছে বিধায় হয়তো সে ওষুধ ছাড়ছে। আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে ভালো লাগলে ওষুধ ছেড়ে দেয়, কিন্তু ডাক্তারের পরামর্শ তো এটা ছিল না। ডাক্তারের পরামর্শ হচ্ছে হাইপারটেনশন যতদিন, ওষুধও ঠিক ততদিন। তাহলে যদি ওষুধটা ছাড়ে, যে কোনো সময় স্ট্রোক করার চান্স থাকে, ঠিক আছে, স্ট্রোক করতে পারে। সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। হাইপারটেনশন হলেই, মানে যে মানুষের উচ্চ রক্তচাপ আছে, আজীবন উচ্চ রক্তচাপের ওষুধ খেতে হবে, ঠিক আছে, যতদিন সে বেঁচে থাকে আর কি। এই তো চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন না করাই ভালো। তারপর বেদনানাশক সমস্যা একেবারে নেই, মানে অ্যানসিড জাতীয় যে ওষুধগুলো আছে, এগুলা আমাদের পেইন কিলার জাতীয় ওষুধ আর কি। তো অনেকগুলো ওষুধের এক্সক্রিয়েশন হয় কিডনির মাধ্যমে, লাইক কিডনি দিয়ে ওষুধগুলো বের হয়, হ্যাঁ, এই কিডনির মাধ্যমে ওষুধগুলো বের হয়। সো এই বেদনানাশক ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া না খাওয়াই ভালো। ওকে,
সো আজকে আমরা অসমো রেগুলেশনটা শেষ করলাম। অসমো রেগুলেশনটা শেষ। বিষয়টা খুবই ইন্টারেস্টিং। তোমরা আরেকবার ভালো মতো পড়বা, ক্লাসটা আরেকবার রিপিট করবা এবং বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। ঠিক আছে? প্রত্যেকটা শব্দ এখানে বোঝার মতো, প্রত্যেকটা লাইন বোঝার মতো। ঠিক আছে? এগুলো আমাদের জন্য খুব দরকারি। তোমাদের বাস্তবিক জীবনে এগুলোর অ্যাপ্লিকেশন অনেক ক্ষেত্রেই হবে। সো ভালো মতো পড়বো। আমরা নেক্সট দিন ওদের ইনশাল্লাহ শেষ করব। বৃক্কের বিকল, তারপর হচ্ছে হরমোনাল প্রভাববোধের একটা ডায়ালাইসিস একটু বোঝার আছে। মোটামুটি হয়ে যাবে নেক্সট দিন ইনশাল্লাহ। বৃক্কের প্রতিস্থাপন, তারপর হরমোনাল কিছু প্রভাব আছে, পিএইচ নিয়ন্ত্রণ, এগুলোর মাধ্যমে আমরা নেক্সট দিন ইনশাল্লাহ ওদের শেষ করব। ঠিক আছে?